কৃষক কৃষি তার উন্নয়ন, সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল, ভরবে গোলা, আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। সুপ্রিয় দর্শক, বাংলার কৃষি অনুষ্ঠান থেকে শুভেচ্ছা। কৃষি, তথ্য, প্রযুক্তি ও পরামর্শ এ নিয়ে আমাদের অনুষ্ঠান বাংলার কৃষি। কৃষক ভাইয়েরা, আজ আমাদের অনুষ্ঠানে থাকবে বিনা চীনাবাদামের চাষ নিয়ে মাঠ প্রতিবেদন, এবং সেই সাথে থাকবে কৃষি বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও পরামর্শ, এবং অনুষ্ঠানের শেষ ভাগে থাকবে মৎস্য ও প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। শুরুতেই মাঠ প্রতিবেদন। বাংলাদেশে পরমাণু কৃষির ক্ষেত্রে বৃহত্তর গবেষণা প্রতিষ্ঠান হচ্ছে বিনা বা বাংলাদেশ পরমাণু গবেষণা ইনস্টিটিউট। প্রতিষ্ঠান এ যাবৎ 14টি প্রচলিত ফসলের উচ্চ ফলনশীল এবং উচ্চ গুণাবলী সম্পন্ন 7টি জাত উদ্ভাবন করেছে। বিনা চীনাবাদাম এর মধ্যে উল্লেখযোগ্য। চীনাবাদাম আমাদের দেশের একটি উল্লেখযোগ্য তেল ফসল। চীনাবাদামের বীজে তেলের পরিমাণ শতকরা 45 থেকে 55 ভাগ, আমিষ 25 থেকে 30 ভাগ এবং শর্করা 20 থেকে 25 ভাগ। বছরের যে কোনো সময়ে চীনাবাদামের আবাদ করা যায়। চীনাবাদামের ক্ষেত্রে বিনা এ যাবৎ 6টি জাত উদ্ভাবন করেছে। এগুলো হচ্ছে বিনা চীনাবাদাম 1, 2, 3, 4, 5 এবং বিনা চীনাবাদাম 6। চীনাবাদাম একটি স্বপরাগণধর্মী প্যাপিলিওনেসি পরিবারভুক্ত তেল ফসল। এটি C3 শ্রেণীভুক্ত শুটি ফসল। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট চীনাবাদামের ক্ষেত্রে উন্নত জাত উদ্ভাবনের লক্ষ্যে স্থানীয়ভাবে চাষকৃত ঢাকা 1 জাতের চীনাবাদামের বীজের সঙ্গে প্রথমে গামারসি প্রয়োগ করে। এরপর স্থায়ী কৌলিক পরিবর্তন সাধনের মাধ্যমে একটি মিউট্যান্ট পাওয়া যায়। পরবর্তীতে এই মিউট্যান্টকে আবার গামারসি প্রয়োগ করে উন্নত গুণাবলী সম্পন্ন বাদামের জাত উদ্ভাবন করা হয়, যার নাম করা হয় বিনা চীনাবাদাম। এমনিভাবে বিনা চীনাবাদাম 1, 2, 3, 4, 5 এবং বিনা চীনাবাদাম 6 উদ্ভাবন করা হয়েছে। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা কর্তৃক উদ্ভাবিত বিনা চীনাবাদামের বেশ কয়েকটি জাত রয়েছে। তার মধ্যে বিনা চীনাবাদাম 4 একটি উল্লেখযোগ্য জাত। এই জাতটির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটি রবি এবং খরিফ উভয় মৌসুমেই চাষাবাদ করা যায়। বিনা চীনাবাদাম 4 বেশ কয়েক বছর থেকে বৃহত্তর রংপুর অঞ্চলে চাষাবাদ হয়ে আসছে এবং কৃষকদের কাছে এ পর্যন্ত এটার গ্রহণযোগ্যতা বেশ ভালো সাড়া পাওয়া গিয়েছে। এবং বিশেষ করে আমাদের রংপুর অঞ্চলের বৃহত্তর লালমনিরহাট জেলায় এবং পঞ্চগড় জেলায় এটি বেশ ভালো চাষাবাদ হয়ে থাকে এবং রংপুরের বৃহত্তর চরাঞ্চল এলাকা থাকায় এখানেও কৃষকদের মাঝে একটি ভালো সাড়া পাওয়া গিয়েছে। আলু বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল। আলু উৎপাদনকারী দেশ হিসেবে বিশ্বে বাংলাদেশের অবস্থান 8ম এবং এশিয়ায় 3য়। আলু চাষে স্বল্প সময়ে অধিক মুনাফা। বাংলাদেশে বর্তমানে উন্নত মানের সুস্বাদু আলু উৎপাদিত হচ্ছে এবং শ্রীলঙ্কা, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ফিলিপাইন, নেপাল ও রাশিয়ায় আলু রপ্তানি হচ্ছে। আলু রপ্তানিতে বর্তমান সরকার 20% প্রণোদনার পাশাপাশি শিল্পে ব্যবহৃত আলুর জন্য 20% প্রণোদনা দিচ্ছে। আলু নির্ভর পটেটো ফ্লেক্স, চিপস, ফ্রেঞ্চ ফ্রাই ইত্যাদি শিল্প কারখানাগুলো চালুর উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং এই সকল শিল্পে কাঁচামাল হিসেবে আলুর ব্যবহার পাচ্ছে। গবেষণা প্রতিষ্ঠানের উদ্ভাবিত মানসম্পন্ন বীজ আলু ব্যবহার করে অধিক ফসল ঘরে তুলুন। সময় মতো পরিচর্যা, সুষম সার ও সেচ ব্যবহার করুন, অধিক ফলন নিশ্চিত করুন।
পাহাড়ে কৃষি উৎপাদনের বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও আধুনিক কৃষি প্রযুক্তিকে বাদ দিয়ে এখনও কোনো কোনো এলাকায় আদিবাসীরা সনাতন পদ্ধতির জুম চাষ করেন। জুম হল পাহাড়ের বৃক্ষলতা কেটে আগুনে পুড়িয়ে জঙ্গল পরিষ্কার করে প্রাচীন পদ্ধতির কৃষিকাজ। পুরা পাহাড়ের গা কোদালে কুপিয়ে তারা একই সাথে বুনে দেয় নানা রকমের শস্য বীজ। এতে মাটির ক্ষয় বহুলাংশে বেড়ে যায় এবং মাটিতে থাকা অণুজীব ধ্বংস হয়। গাছের খাদ্য উপাদান কমে যায়, মাটি হয় অনুর্বর, ফলন ভালো হয় না। কৃষি বিজ্ঞানীগণ গবেষণা করে পার্বত্য এলাকায় চাষ উপযোগী আধুনিক কৃষি প্রযুক্তি উদ্ভাবন করেছেন। বিভিন্ন ফসল যথাসময়ে চাষ করা, ফসল চাষে ভূমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা, পাহাড়ের ধাপে আধুনিক পদ্ধতিতে চাষ, পাহাড়ের ঢালে লম্বালম্বিভাবে চাষ না দিয়ে আড়াআড়িভাবে কন্টুরে বা সমান উচ্চতা বজায় রেখে চাষ করে শস্যবীজ বুনলে বা সবজি ও ফলদ চারা রোপণ করলে বৃষ্টির পানি বাধাপ্রাপ্ত হয় এবং ভূমিক্ষয় কমে আসে। কন্টুর পদ্ধতিতে চাষাবাদের জন্য সহজেই এফ্রেম তৈরি করা যায়। এফ্রেম তৈরি করার জন্য 3 টুকরো বাঁশের প্রয়োজন। তার মধ্যে 2 টুকরা প্রায় 2 মিটারের একটু বেশি এবং অন্যটি 1 মিটার হলেই চলবে। 2 মিটারের বাঁশের টুকরাকে প্রথমে সমান মাপে ভাগ করে নিতে হবে এবং প্রতিটি বাঁশের মধ্যবর্তী স্থানে দাগ বা চিহ্নিত করতে হবে। এরপরে উপর থেকে একটা সুতলি বেঁধে, যাকে আমরা পেন্ডুলাম বা দোলক বলতে পারি, সেই দোলকের মাথায় আমরা ভারী একটা ইট অথবা পাথর বেঁধে দেব। এখন পাহাড়ের ঢালে আমরা এফ্রেমের সাহায্যে খুব সহজেই কন্ট্রোল লাইন তৈরি করতে পারি। যখন 2টি খুঁটি একই উচ্চতায় সমান উচ্চতায় থাকবে তখন পেন্ডুলাম বা দোলকটি মধ্যবর্তী স্থানে দাগাঙ্কিত বরাবর অবস্থান করবে। যদি উঁচু বা নিচু হয় তাহলে দোলকটি ডানে অথবা বামে সরে যাবে। পাহাড়ের গায়ে ধাপ সৃষ্টি করে ফসল চাষ করা যায়। এতে চাষ কাজ যেমন সহজ হয়, মাটি ক্ষয় বহুলাংশেই কম হয়ে থাকে। পাহাড়ে আচ্ছাদন ফসল চাষ করলে মাটির ক্ষয় প্রতিহত করা যায়। ধসে যাওয়া বা প্রায় ধসে যাওয়া পাহাড়ে পাটে চট বিছিয়ে এর উপর বিভিন্ন ধরনের জীবন্ত খুঁটি যেমন কাফুলা, মাদার এসব পুঁতে দেওয়া হয়। চট ছিদ্র করে বিভিন্ন জায়গায় আচ্ছাদনকারী ফসলের বীজ বুনে দিলে এসব জায়গা দ্রুত আচ্ছাদিত হয়ে যায়। অবশেষে পাটের চট মাটির সাথে মিশে মাটিকে স্থায়িত্ব প্রদান করে। পাহাড়ি ভূমিতে কৃষি বিজ্ঞানীগণ বহুদিন গবেষণা করে প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ, বনায়ন, ফল বৃক্ষরোপণ এবং শস্য পরিক্রমা তৈরি করেছেন, যা মডার্ন এগ্রিকালচার টেকনোলজি ইন দ্য হিল বা ম্যাথ নামে পরিচিত। প্রথম বৃষ্টির পরপরই ম্যাথ মডেল অনুসরণে দ্রুত বর্ধনশীল ফসল যেমন পেঁপে, কলা, স্বল্পমেয়াদী ফসল যেমন পেয়ারা, লেবু, দীর্ঘমেয়াদী ফল যেমন কাঁঠাল, লিচু, আম, সফেদা, জাম্বুরা, কমলা, জাম এবং বনজ বৃক্ষের চারা জুম খেতে একই সময় রোপণ করতে হবে। ধান, মারফা, কাউন ও তিল সংগ্রহের পর পাহাড়ের ঢাল ভেদে জুম খেতে আড়াআড়িভাবে আনারস, অড়হর লাগাতে হবে। জমি ফসল তোলার পর সময় ভেদে কচু, ঢেঁড়স, বরবটি, টমেটো, বেগুন, মরিচ এসব ফসল চাষ করা যায়। সবজি চাষের পাশাপাশি আচ্ছাদন ক্রপ আবাদ করা ভালো। পাহাড়ে মশলা ফসল ভালো হয়। আদা, হলুদ এবং মরিচ চাষ করে আদিবাসীরা বেশ উপার্জন করে। ঝাড়শিম পাহাড়ের উপত্যকায় ভালো হয়। অক্টোবর মাসের মাঝামাঝি থেকে নভেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত ঝাড়শিমের বীজ বপন করা যায়। লাউ, শসা, মিষ্টি কুমড়া বা চাল কুমড়া মাচায় চাষ করলে এর নিচে বিলেতি ধনের চাষ করা যায়। পাহাড়ি এলাকায় ভূগর্ভস্থ পানি উত্তোলন করে সেচ দেওয়া বেশ কষ্টসাধ্য ও ব্যয়বহুল। তাই পাহাড়ি ছড়া, ঝর্ণা, লেক বা জলাশয়ের পানি অর্থাৎ ভূ উপরিস্থ পানি
পাম্পের সাহায্যে তুলে সহজেই সেচ কাজে ব্যবহার করা যায়। পাহাড়ে খুব সহজে বহুস্তরী ফল বাগান করা যায়। ছোট, মাঝারি ও বড় আকারের ফল বৃক্ষরোপণ করে অধিক লাভবান হওয়া সম্ভব। যেমন লেবু, বাতাবি লেবু, কমলা ও মাল্টা চাষ পাহাড়ে খুবই উপযোগী। কৃষির লাকসই ও টেকসই প্রযুক্তি পাহাড়ি অঞ্চলের ভূমিক্ষয় প্রতিরোধ করে এবং মাটির গুণগত মান বাড়ায়। তাই ফসল চাষ হয় নিরাপদ ও বিজ্ঞানসম্মত। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। দেখছেন বাংলার কৃষি, সঙ্গী থাকুন। এবারে মৎস্য বিষয়ক প্রতিবেদন। জনাব মোহাম্মদ হারুনুর রশিদ লক্ষ্য করেন যশোর এলাকায় বিস্তৃত জলাশয় রয়েছে, অথচ সে অঞ্চলে মাছের অভাব দেখা যায়। বিষয়টি উপলব্ধি করে দীর্ঘদিন ধরে তিনি মাছ উৎপাদন করে আসছেন। তারই ধারাবাহিকতায় 2013 সালে 27 হেক্টর আয়তন বিশিষ্ট খামারে মনোসেক্স তেলাপিয়া চাষ করে 1288 মেট্রিক টন মাছ উৎপাদন করেন। হেক্টর প্রতি উৎপাদন ছিল 66 মেট্রিক টন। তাঁর সাফল্যে তিনি এলাকার অনুসরণীয় চাষি হিসেবে ইতিমধ্যে পরিচিতি লাভ করেছেন। তাঁর এ উৎপাদন এখন পর্যন্ত বাংলাদেশে মনোসেক্স তেলাপিয়া চাষে সর্বোচ্চ রেকর্ড। এ খাতে তিনি 1107 লক্ষ টাকা ব্যয় করে বছরান্তে 1224 লক্ষ টাকা আয় করেন। তার খামারটিতে 25 জন লোকের বছরব্যাপী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। আমি আপনার মনোসেক্স তেলাপিয়া, একক কালচার মনোসেক্স তেলাপিয়ার উপরে সর্বোচ্চ উৎপাদনকারী হিসাবে আমাকে মনোনীত করা হয়েছে এবং আমি পুরস্কার পেয়েছি। যেটা হলো তার অবদানটা ছিল হলো আমি এই প্রত্যন্ত এলাকায়, এটা অনাবাদী জলাশয় ছিল, জলকর ছিল, যেখানে কোনো উৎপাদন আসতো না, গোচারণ ছিল, এটা একটা পতির জায়গা ছিল। এটাকে আমি তৈরি করে মাছ চাষের উপযোগী করে দেশ এবং দশের জন্য আমিষের ঘাটতি পূরণের জন্য উন্নত প্রযুক্তির সাথে তাল মিলিয়ে এর উৎপাদন করতে সক্ষম হয়েছি। তাই মৎস্য অধিদপ্তর থেকে আমাকে জাতীয় পুরস্কারে ভূষিত করেছে। এই জায়গাটা বেছে নিয়েছিলাম যেহেতু এই জায়গাটা আমার দেশে কোনো উন্নয়নে কাজে আসছে না। এখানে অনেকের জন্মলগ্ন থেকেই দেখে আসছেন এই জায়গাটা পতিত অবস্থায় পড়ে আছে। তো এমন একটা জলাশয় আমাদের জনবহুল দেশে পতিত থাকবে আর আমরা যুব সমাজ এটা দেখবো, এটা তো ঠিক না। তো আমার টার্গেট ছিল এই জায়গাটাই আমি স্বাবলম্বী করব এবং এটাই আমি চাষে নিয়ে আসব, যা দেশের একটা মানে সবার দৃষ্টি আসবে। আমার এখানে নার্সিং সহ ছোটোখাটো 19টা পুকুর আছে, যার আয়তন হচ্ছে হলো আপনার 23 হেক্টর। 4 বছর ধরে একক মনোসেক্স তেলাপিয়ার উপরেই স্টাডি করতেছি এবং চাষ করতেছি। নতুন উদ্যোক্তা যারা ব্যবসা করবেন বা চাষ করবেন দেশের উন্নয়নের জন্য, তারা এই ধরনের জলাশয়গুলো বেছে নেবেন এবং দেশে আশপাশে যত বড় মৎস্য চাষি আছেন, জেলা মৎস্য কর্মকর্তারা আছেন, তাদের পরামর্শ নিয়ে তারা প্রত্যেকেই এই চাষে এগিয়ে আসুক এবং আমাদের দেশের পতির জায়গাগুলো জলাশয়ে আসুক। আমাদের দেশ জনগোষ্ঠী আমরা আমিষের ঘাটতির থেকে মুক্তি পাই। ক্রমে ক্রমে তার খামারের সফলতা এলাকায় ছড়াতে থাকে। তার সাফল্যে আশেপাশের যুবকেরাও তাকে অনুসরণ করে মাছ উৎপাদনের দিকে ঝুঁকে পড়েন। তাই এখন এই খামার ডাওয়াতে শুধু আমার এলাকা না, বরিশাল, পটুয়াখালী, সেখানেই মাছ চলে যাচ্ছে, এই জায়গার মাছ। তাহলে সেই জায়গার মানুষের খাতি পাইতেছে। এলাকাবাসী এসে উনি যখন যা আমাদের বলে আমরা তা করার জন্য প্রস্তুত থাকি সবসময়। এই জায়গাটা ছিল একটা বন অঞ্চল, মানে বন মানে এরকম যে পাতি বা হুগলা কয় যে এই হুগলাতে ভর্তি ছিল। ওই তার কিছু নমুনা হয় যে ওই দেখেন ওই সাইডে আছে, ওই যে ওই কোনায় আছে, ওই রকম যার একটা নৌকা বা একটা ডোঙা সর্বে এমনও কোনো পরিবেশ ছিল না। আমি মনে করি এটা আমাদের এই অঞ্চলে মানুষের জন্য একটা বড় প্রজেক্ট। আমাদের দেশে এখনও যে আমিষের যে ঘাটতি আছে, এইভাবে খামারে হলে জাতীয়ভাবে যেমন উপকৃত হবে, তেমনি বেকার ছেলেদেরও কর্মসংস্থানের ব্যবস্থা হবে। দেখছিলেন মৎস্য বিষয়ক প্রতিবেদন। আর এরই সঙ্গে শেষ করব আজকের বাংলার কৃষি। বাংলার কৃষি অনুষ্ঠান আগামীকাল ঠিক একই সময় প্রচারিত হবে, দেখবেন আশা করি। আর হ্যাঁ, সেই সঙ্গে জানতে চাই আপনাদের মতামত। আমাদের অনুষ্ঠান বিষয়ে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখেও জানাতে পারেন। আমাদের লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 215, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। আমাদের ইমেল অ্যাড্রেস banglarkishi@ais.gov.bd এবং ফেসবুক আইডি বাংলার কৃষি। এছাড়াও অনুষ্ঠানটি ইউটিউবে নিয়মিত দেখতে পাবেন। দর্শক, আজ এ পর্যন্তই। সকলকে ধন্যবাদ। কৃষক, কৃষি তার উন্নয়ন, সব নিয়ে